নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 5টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ব্যবহৃত সমস্ত গাড়িতে জিপিএস ট্যাগ লাগানো বাধ্যতামূলক করেছে কমিশন। ইভিএম ও ভিভিপ্যাট বহনকারী গাড়িগুলি সঠিক রুটে চলছে কিনা এবং কোথায় থামছে তা জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে বলে জানালো কমিশন। ইতিমধ্যে মাঠে রাস্তায় থাকা বাস ও ছোট গাড়িগুলিতে এই ট্যাগ লাগানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভোটের সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতেই কমিশনের এই আধুনিক পদক্ষেপ। এর আগের ভোটগুলোতে এই রকম করেনি কমিশন, কিন্তু এবার কোনো দিক থেকেই কোনো ত্রুটি রাখতে চাইছে না কমিশন। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। হাইকোর্টে বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির মনোনয়ন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এবার পৌঁছে গিয়েছে হাইকোর্টে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলার শুনানিতে হাইকোর্ট গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপ বা নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে নির্বাচন কমিশন এই বিষয়টি কিভাবে দেখছে এবং কী সিদ্ধান্ত নিয়েছে। অদিতি মুন্সির মনোনয়নপত্র নিয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। অদিতি মুন্সির মনোনয়নপত্র নিয়ে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশনের কাছে কলকাতা হাইকোর্ট যে রিপোর্ট তলব করেছে সেই রিপোর্ট আগামী 22শে মের মধ্যে কমিশনকে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এখানে একটা বড় সড়ো টুইস্ট আছে হাইকোর্টের। হাইকোর্ট আজকে পরিষ্কার জানিয়েছে যদি অদিতি মুন্সির মনোনয়নপত্রে গুরুতর ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে ভোটে তিনি যদি জয়ীও হন তাহলে 22শে মে কমিশন যে রিপোর্ট দেবে সেই ভিত্তিতেই আদালত নির্দেশ দেবে। দরকার হলে তিনি যদি জয়ীও হন সেই জয়ী ঘোষণা হলেও তার প্রার্থীপদ খারিজ হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপক জয়ী হিসেবে ঘোষণা হবে ওই কেন্দ্রে। অর্থাৎ সেটা যদি বিজেপি হয় বিজেপি, বামফ্রন্ট হলে বামফ্রন্ট, কংগ্রেস হলে কংগ্রেস। যদি অদিতি মুন্সি জেতেন তাহলে, আর যদি না জেতেন তাহলে তো ল্যাটা চুকেই গেল। সুতরাং দুই দিক থেকেই বিপদে পড়ে গেলেন অদিতি মুন্সি এবং তৃণমূল কংগ্রেস, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে হওয়া একটি জনস্বার্থ মামলায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে তৈরি হলো তুমুল বিতর্ক। মামলাকারী কিছু বিশেষ দাবি জানালে আদালত তা শুনতেই রাজি হলো না। উল্টে মহামান্য প্রধান বিচারপতি সরাসরি কড়া ভাষায় সতর্ক করে দেন এই ধরনের আবেদন আর করলে ভবিষ্যতে আদালতে ঢোকার অধিকারই কেড়ে নেওয়া হতে পারে। কেন এতটা বিরক্ত হলো আদালত, আর আসলে কি চেয়েছিলেন মামলাকারী, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সোমবার এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার গড়ে তোলা আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। মামলায় মূলত দুটি দাবি তোলা হয়েছিল। প্রথমত, নেতাজিকে সরকারিভাবে জাতীয় সন্তান হিসেবে ঘোষণা করার আবেদন। দ্বিতীয়ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত কৃতিত্ব আজাদ হিন্দ বাহিনীকে দেওয়ার দাবি। এই মামলাটি ওঠে মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। শুনানির সময় বিচারপতিরা স্পষ্টভাবেই বিরক্তি প্রকাশ করেন। আদালতের মতে এই ধরনের আবেদন দেশের প্রতি আন্তরিকতার চেয়ে ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যেই করা হচ্ছে বেশি। শুধু তাই নয়, আদালত আরও জানায় একই ব্যক্তি আগেও প্রায় একই ধরনের একটি মামলা করেছিলেন যা খারিজ হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই মহামান্য প্রধান বিচারপতি বলেন, বারবার এইভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করা ভয়ঙ্কর অপরাধের মতো সমান। শুনানির সময় মামলাকারী বোঝানোর চেষ্টা করেন যে এবারের আবেদন আগের থেকে একটু আলাদা,
কিন্তু তাতে সন্তুষ্ট হননি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি। উল্টে আরও কঠোর অবস্থান নেন। সরাসরি সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তার সুপ্রিম কোর্টে প্রবেশই চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এখানেই থেমে থাকেনি আদালত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে এই নির্দিষ্ট ব্যক্তির কোনো জনস্বার্থ মামলা যেন গ্রহণ না করা হয়। আইনি বিশেষজ্ঞদের মতে আদালত মনে করছে নেতাজির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই আদালত এতটা কড়া অবস্থান নিয়েছে এবং শেষ পর্যন্ত আবেদন খারিজ করে কার্যত নিষেধাজ্ঞার পথেই হাঁটল সুপ্রিম কোর্ট। চলে আসি 4 নম্বর খবরে। কলেজ শিক্ষকদের ভোটের কাজে নিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করতেই হবে। আদালতের বক্তব্য, কয়েকজন শিক্ষক মামলা করলেও অনেকেই কমিশনের সিদ্ধান্তকেই মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অন্য নির্দেশ দিয়েছিল। এই নিয়োগ কমিশনের কতটা প্রয়োজন সেটাও উপলব্ধি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, তাদের যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয় তাহলে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আদালতের বক্তব্য, দেশের প্রতিটি নাগরিকের জাতীয় স্বার্থ দেখা বাধ্যতামূলক। সেটা কেউ অস্বীকার করতে পারেন না, বা সেটা কেউই অস্বীকার করতে পারেন না। এমন বৃহৎ কর্মযজ্ঞে কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মীদের বেশি করে কাজে লাগানো হয়, আর এই ক্ষেত্রে সকলেই রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক। ফলে তাদের নিয়োগে কোনো বাধাই নেই। কোর্ট কমিশনের 2023 সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে এটাও জানাচ্ছে যে কমিশন জানাতে পারেনি ঠিক কতজন শিক্ষককে তাদের ভোটের বুথে প্রয়োজন। ভোটের 5 দিন আগে এইভাবে হস্তক্ষেপ করলে ভোটে খারাপ প্রভাব পড়তে পারে বলেও পর্যবেক্ষণ করেছে আদালত। ফলে আপাতত কলেজ শিক্ষকদের ভোটের বুথে দায়িত্ব দিতে কমিশনের আর কোনো বাধা রইল না। যাই হোক, চলে আসি এবার শেষ গুরুত্বপূর্ণ খবরে। মুম্বাইয়ের বাইকুল্লায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর এবং তার শ্যালক। পুলিশ জানায়, গত শনিবার রাতে গাড়িতে যাওয়ার সময় জমা জল ছেটানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। অভিযোগ, সাংসদের আত্মীয়রা ওই যুবককে বাস দিয়ে বেধড়ক মারধর করেন। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউসুফ পাঠানের পরিবারকে ঘিরে এমন বিতর্কে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।